সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। শান্তির পথে নতুন জটিলতা, আন্তর্জাতিক বাহিনী নিয়ে ফের মুখোমুখি ইসরায়েল হামাস। ক্ষমা পেলেও ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু, আর দুর্নীতি মামলায় চমকপ্রদ ঘোষণা। আসাদের পতনের 1 বছর, সিরিয়ায় শান্তি ফেরাতে জাতিসংঘের জোরালো আহ্বান। ইসরায়েলকে কে দাঁত ভাঙা জবাব দিল, ইরান করল বড় দাবি। শান্তি চুক্তি একদম হাতের নাগালে, ইউক্রেন যুদ্ধ শেষ করতে বাকি মাত্র 2 সমস্যা। চামান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাকিস্তানে হামলায় নিহত 23 আফগান সেনা। এবং থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের যুদ্ধের আগুন, আর বিমান হামলায় আতঙ্ক ছড়ালো। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছে আমি ফজলে রাব্বি। শান্তির পথে নতুন জটিলতা, আন্তর্জাতিক বাহিনী নিয়ে ফের মুখোমুখি ইসরায়েল হামাস। ইসরায়েল ও হামাস গাজার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুতি নিচ্ছে। তবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন মতবিরোধ তৈরি হয়, অগ্রগতি কিছুটা ধাক্কার মুখে পড়েছে। অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে বহু পদক্ষেপের পরিকল্পনা দিয়েছে, তার প্রথম ধাপ শেষের পথেই, আর দ্বিতীয় ধাপে ঢোকার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় কি ভূমিকা নেবে, সেটি এখন বিরোধের মূল জায়গা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার বলেন, মার্কিন খসড়া এখনো পর্যাপ্ত স্পষ্ট নয়। তিনি জানান, আর যুদ্ধবিরতি চলাকালীন অস্ত্রের ব্যবহার বন্ধ রাখার বিষয়ে আলোচনা করতে হামাস প্রস্তুত। তবে তারা কোনো আন্তর্জাতিক বাহিনীকে নিরস্ত্রীকরণের দায়িত্ব দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না। আমরা সীমান্ত এলাকায় জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানাই, আর যারা যুদ্ধবিরতি তদারকি করবে, লঙ্ঘনের রিপোর্ট দেবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে, কিন্তু তারা যেন ফিলিস্তিনি ভূখণ্ডে আমাদের ওপর কোনো কর্তৃত্ব না করে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই জানিয়েছেন, মাসের শেষে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ওই বৈঠকে গাজায় হামাসের শাসনের অবসান, ভবিষ্যৎ প্রশাসন এবং অঞ্চলটিকে নিরস্ত্রীকরণ নিয়ে নতুন আলোচনা হবে। এদিকে হামাসের অস্ত্র ব্যবহারে বিরতি বা অস্ত্র ভবিষ্যতের সংরক্ষণের বিষয়ে বাসেম নাইম যেসব ইঙ্গিত দিয়েছেন, তাই ইসরায়েলের দাবি পূরণ করে কিনা তা এখনো পরিষ্কার নয়, কারণ ইসরায়েলের দাবি হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে হবে। ক্ষমা পেলেও ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু, দুর্নীতি মামলায় চমকপ্রদ ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও তিনি রাজনীতি ছাড়বেন না। এক প্রতিবেদক তাকে সরাসরি প্রশ্ন করেন, ক্ষমা পেলে কি তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন? আর জবাবে নেতানিয়াহুর সাফ কথা, না। গত মাসে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। তার আইনজীবীদের দাবি, ঘন ঘন আদালতে হাজিরা দেওয়ার কারণে নেতানিয়াহুর পক্ষে দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে, তাই তাকে ক্ষমা দেওয়া হলে সেটি রাষ্ট্রের জন্য ভালো হবে। তবে ইসরায়েলের সাধারণ নিয়ম হলো, বিচার প্রক্রিয়া শেষ হয়ে রায় ঘোষণার পরই ক্ষমা দেওয়া হয়। কোনো মামলার মধ্যবর্তী সময়ে ক্ষমা দেওয়ার নজির নেই। ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তার আইনজীবীদের আত্মবিশ্বাস, মামলাটি পুরোপুরি শেষ হলে তিনি নিশ্চয়ই খালাস পাবেন। এই ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়ে নেতানিয়াহুকে ক্ষমা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতাদের একাংশ বলছেন, নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার আগে অবশ্যই রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়াতে হবে এবং দোষ স্বীকার করতে হবে। আবার অন্যদের মতে, যদি তিনি ক্ষমা চান, তাহলে আগে দেশের জাতীয় নির্বাচন দিতে হবে, যা নির্ধারিত সময় অনুযায়ী 2026 সালে অক্টোবরের আগে অনুষ্ঠিত হওয়ার কথা নয়। নেতানিয়াহুর বর্তমান অবস্থান দেখে মনে হচ্ছে তিনি শুধু ক্ষমা চাননি, বরং সামনের রাজনীতিতেও নিজের অবস্থান শক্তভাবেই ধরে রাখার বার্তা দিয়েছিলেন। আসাদের পতনে 1 বছর, সিরিয়ায় শান্তি ফেরাতে জাতিসংঘের জোরালো আহ্বান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাশার আল আসাদের শাসনের পতনের 1 বছর পূর্তিতে সিরিয়ায় নাগরিক নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের প্রতি জাতিসংঘের সমর্থন আবারও স্পষ্ট করে জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়ান জনগণের অসাধারণ ধৈর্য ও সহিংসতা বিশ্বকে অনুপ্রাণিত করে। একই সঙ্গে ভেঙে পড়া সমাজে পুনর্গঠন এবং গভীর বিভাজন দূর করার গুরুত্ব তুলে ধরেন তিনি। গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, সিরিয়া সার্বভৌমত্বকে সম্মান করতে হবে, পুনর্গঠনের পথে থাকা বাধা সরাতে হবে এবং মানবিক সহায়তার তহবিল যোগাতে হবে। এছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখারও প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, গত 1 বছরে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে,
মৌলিক পরিষেবা ফের সচল হচ্ছে, মানবিক সহায়তা আরও দ্রুত পৌঁছানো যাচ্ছে এবং বাস্তুচ্যুত সিরিয়ানদের দেশে ফিরে আসার পথ ধীরে ধীরে সহজ হচ্ছে। 2011 সালে বাশার বিরোধী বিক্ষোভ থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সরকারের কঠোর দমনের ফলে তার রূপ নেয় সহিংস গৃহযুদ্ধে। নিজেদের বাঁচাতে এবং এলাকা রক্ষায় বিরোধী গোষ্ঠীগুলো অস্ত্র তুলে নেয়। সময়ের সঙ্গে শত শত বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়, এমনকি ইসলামিক স্টেট ও আল কায়েদার মতো চরমপন্থী সংগঠন এতে জড়ায়। এই সংঘাতে প্রাণ হারায় 1/2 মিলিয়নেরও বেশি মানুষ, আর ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় প্রায় 12 মিলিয়ন সিরিয়ান, এর মধ্যে প্রায় 5 মিলিয়ন এখন শরণার্থী। গুতেরেস বলেন, এই প্রথম বার্ষিকীতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ এবং সবার অংশগ্রহণে গড়া নতুন সিরিয়া নির্মাণের ভিত্তি তৈরি করতে। 2024 সালে 8 ডিসেম্বর আসাদের দেশ ত্যাগের মধ্য দিয়ে বাক পার্টির দীর্ঘ শাসনের অবসান ঘটে এবং দেশটি একটা নতুন পরিবর্তনের পথে যাত্রা শুরু করে। ইসরায়েলকে কে দাঁত ভাঙার জবাব দিল? ইরান করল বড় দাবি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানই একমাত্র শক্তি যারা দখলদার ইসরায়েলকে প্রকৃত অর্থে দাঁত ভাঙার জবাব দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সাধারণত ইসরায়েল যে অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে সেখানে কখনো স্বেচ্ছায় পিছু হটে না, এমনকি যুদ্ধবিরতিতেও সহজে রাজি হয় না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল। ইরানের সামরিক প্রতিরক্ষার বৈজ্ঞানিক সক্ষমতার কাছে ইসরায়েল গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বাধ্য হয়ে যুদ্ধবিরতির অনুরোধ করতে হয়েছে। নাসিরজাদে বলেন, ইসরায়েলকে যে পরিমাণ সামরিক চাপ ও কৌশলগত ক্ষতির মুখে পড়তে হয়েছে তার পরিণামে তারা যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বাস্তব প্রমাণ। এদিকে জার্মানির সুপরিচিত এয়ার কার্গো কোম্পানি লুফথানসা কার্গো ঘোষণা করেছে তারা ইসরায়েল থেকে কোনো সামরিক ও নিরাপত্তা সম্পর্কিত সরঞ্জাম পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে। কোম্পানি এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাজ্যে এক্সপোর্ট কন্ট্রোল অর্ডার সংক্রান্ত বিধিনিষেধ ও আইনি বাধ্যবাধকতার কারণে। পর্যবেক্ষকদের মতে পশ্চিমা দেশগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত সংকেত, যা ইসরায়েলের যুদ্ধ পরিচালন ক্ষমতার উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছে, তারা গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, ইসরায়েল ধারাবাহিক লঙ্ঘন সত্ত্বেও আমরা সারমাল সহায়ক চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে অটল আছে। আর রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গ্রহণে প্রস্তুত নন। তার বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি স্পষ্ট করে বলেছেন, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার কোনো সরকারি সিদ্ধান্ত কখনোই ছিল না। শান্তি চুক্তি একদম হাতের নাগালে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে বাকি মাত্র 2 সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তি এখন সত্যিই খুব কাছাকাছি, শুধু 2টি বড় বাধাই বাকি। তবে ক্রেমলিন বলেছে, যুক্তরাষ্ট্রের কিছু শর্তে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটাই উঠে এসেছে। নিজেকে শান্তির দূত হিসেবে ইতিহাসে রাখতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত থামানো তার প্রেসিডেন্সির অন্যতম কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর ইউক্রেনীয় বাহিনীর মধ্যে দনবাস অঞ্চলে 8 বছরের সংঘাতের পর 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণ করে। ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিট কেলক আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন। তিনি রোববার রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরামে বলেন, শান্তি প্রক্রিয়া এখন শেষ 10 মিটার, যা সবচেয়ে কঠিন ধাপ। কেলক জানান, বাকি থাকা 2টি বড় ইস্যু হলো দনবাসের ভবিষ্যৎ ভূখণ্ডগত প্রশ্ন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। ক্যালিফোর্নিয়া সিমি ভ্যালিতে রোনাল্ড রেগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে কেলক বলেন, এই 2টি সমস্যার সমাধান করতে পারলে বাকিগুলো সহজেই মিটে যাবে। আমরা সত্যিই খুব কাছাকাছি। গত সপ্তাহে ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে প্রায় 5 ঘন্টার বৈঠকে পুতিন ভূখণ্ডগত সমস্যা নিয়ে আলোচনা করেছেন বলে জানান রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষ পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ। ক্রেমলিনের ভাষায়, রাশিয়া পুরো দনবাসের নিয়ন্ত্রণ দাবি করছে, যদিও ইউক্রেন এখন অন্তত 5000 বর্গ কিলোমিটার এলাকা ধরে রেখেছে। আন্তর্জাতিকভাবে দনবাস এখনো ইউক্রেনের অংশ হিসেবেই স্বীকৃত। আর জেলেনস্কি স্পষ্টভাবে বলেছেন, গণভোট ছাড়া দনেস্কের বাকি অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়া অবৈধ হবে এবং ভবিষ্যতে রাশিয়া আবারও ইউক্রেনে গভীরভাবে হামলার সুযোগ পাবে। সাবেক লেফটেন্যান্ট জেনারেল কেলক বলেন, এই যুদ্ধের প্রাণহানি ভয়াবহ মাত্রায়। রাশিয়া ইউক্রেন 2 পক্ষ মিলিয়ে 20 লাখের বেশি হতাহত হয়েছে। কোনো পক্ষই তাদের প্রকৃত ক্ষতির নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করছে না। চামান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাকিস্তানের হামলায় নিহত 23 আফগান সেনা। যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে বেলুচিস্তানের চামান সীমান্তে পাকিস্তানি বাহিনীর টানা 2 দিনের হামলায়
অন্তত 23 জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ। রবিবার প্রকাশিত প্রতিবেদনে তারা জানায়, সীমান্তবর্তী এলাকার একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও টিভির। শুক্রবার মধ্যরাতে জামান সেক্টরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ ওঠে, আফগান সেনারাই প্রথমে যুদ্ধবিরতি ভেঙে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এরপরই পাল্টা জবাব দিতে পাকিস্তানি বাহিনীও হামলায় নামে। দুই পক্ষের মধ্যে প্রায় 45 মিনিট ধরে টানা গুলি বিনিময় হয়। পরে আফগান বাহিনীর যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পাকিস্তান ভারী অস্ত্র মোতায়েন করে। রকেট লঞ্চার, কামান, ভারী গুলিসহ শক্তিশালী সব অস্ত্র ব্যবহার করা হয়। এই হামলায় আফগান তালেবানদের 3টি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটি সূত্র জানায়, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলেও দাবি করা হয়। সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে পাকিস্তানি বাহিনীও এলাকায় ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। অবশেষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তালেবান বাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করে এবং সাদা পতাকা তোলে। এরপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান তালেবানদের নজরদারির মধ্যে নিহত আহত সেনাদের সরিয়ে নেওয়ার অনুমতি দেয়। ক্ষয়ক্ষতি মূল্যায়নে দেখা গেছে অন্তত 23 জন আফগান সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের যুদ্ধের আগুন, বিমান হামলায় আতঙ্ক ছড়ালো। দীর্ঘদিনে বিতর্কিত সীমান্ত এলাকা ঘিরে আবার উত্তেজনা দেখা দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সোমবার থাই সেনাবাহিনী জানায়, তারা কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালিয়েছে। এক থাই সেনার মৃত্যু থেকে পরিস্থিতি বিস্ফোরক পর্যায়ে পৌঁছায়। থাই সেনাবাহিনীর মুখপাত্র ওইনথাই সুবারি এক বিবৃতিতে জানান, ভোরে উবন রাচাথানি প্রদেশে কম্বোডিয়ান সেনারা থাই বাহিনীর উপর গুলি চালায়। এতে এক সেনা নিহত ও 4 জন আহত হন। এরপরই কম্বোডিয়ার হামলা ঠেকাতে থাইল্যান্ডের যুদ্ধবিমান পাঠায় এবং সীমান্তের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা অভিযোগ করেছেন, ক্রিওবিয়ার ও ওদ্দার মিঞ্চে প্রদেশে থাই সেনারাই প্রথম আক্রমণ চালায়। তিনি বলেন, থাই বাহিনী ট্যাঙ্ক ব্যবহার করে থামনেথম ও প্রেবিয়ার মন্দির সংলগ্ন কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করেছে। তবে কম্বোডিয়া পাল্টা হামলা চালায়নি। ওদ্দার মিঞ্চে প্রদেশের প্রশাসন জানায়, শতাব্দী প্রাচীন তামানেথম ও তা ক্রারিং মন্দির এলাকার কাছে গোলাগুলি শুরু হলে সীমান্তের বহু গ্রামবাসী প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। একই সময় থাইল্যান্ডের সেকেন্ড আর্মি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে সংঘাত শুরু হলে থাই সীমান্ত এলাকার প্রায় 35,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক মাস আগে 5 দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই দেশের অন্তত 43 জন নিহত হয় এবং বাস্তুচ্যুত হয় প্রায় 3 লাখ মানুষ। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি স্থাপন নিয়ে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু গত মাসে থাইল্যান্ড ঘোষণা করে সীমান্তে মাইন বিস্ফোরণে তাদের সৈন্য আহত হয়, তারা সেই চুক্তি স্থগিত করেছে। দর্শক, আশা করি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।